আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 6। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক শিখবো, সেটা হচ্ছে যে আমরা তো সবাই রেওয়া মিল নির্ণয় করতে পারি, এবং আমরা জানি যে রেওয়া মিলে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আসে, সমাপনী মজুত পণ্য আসে না। কিন্তু আজকে আমরা এমন একটি সৃজনশীল সলভ করব যেখানে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। সেটা কখন হবে? যখন রেওয়া মিলের যেই ম্যাথটা, যে উদ্দীপকটা দেওয়া থাকবে, এই উদ্দীপকে যদি তোমাদের সমন্বিত ক্রয় দেওয়া থাকে, তখন সেই অঙ্কের মধ্যে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য তখন আসবে না। তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা আগে আমাদের উদ্দীপকটা পড়ে নেই। মিম এন্টারপ্রাইজের 2016 সালের 30 জুন তারিখের খতিয়ান উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ: মূলধন 1 লক্ষ টাকা, উত্তোলন 25,000 টাকা, সমন্বিত ক্রয় 60,000 টাকা। এই যে আমাদের কিন্তু সমন্বিত ক্রয় কথাটা বলা আছে, তার মানে এখন এই অঙ্কের মধ্যে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। তাহলে এরপর আছে ব্যাংক জমাতিরিক্ত অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, বরাদ্দকৃত বার্তা, রপ্তানি শুল্ক, পাওনাদার, অগ্রিম বেতন, মজুত পণ্য 30/6/16, প্রদেয় বিল, দেনাদার, মজুত পণ্য 1/7/15, প্রদত্ত ঋণ, প্রাপ্য উপভাড়া, এরপরে হচ্ছে ব্যাংক জমা আর বিক্রয়। তাহলে এগুলো হচ্ছে আমার উদ্দীপকে দেওয়া আছে। তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে রেওয়া মিলটার জন্য উপরে টাইটেল দেই, মিম এন্টারপ্রাইজ মিম এন্টারপ্রাইজের রেওয়া মিল, মিম এন্টারপ্রাইজের রেওয়া মিল 30 জুন, যেহেতু অঙ্কটা 30 জুন তারিখের, তাহলে আমরা দিব হচ্ছে 30 জুন 2016। এইবার হচ্ছে আমরা আমাদের রেওয়া মিলটা করা শুরু করি। তাহলে প্রথমে আছে হলো মূলধন 1 লক্ষ টাকা। আমরা জানি মূলধন যাবে হলো ক্রেডিট দিকে, কারণ মূলধন আমাদের মালিকানা সত্ত্বর মধ্যে যায় 1 লক্ষ। এরপরে হলো উত্তোলন 25,000 টাকা। তাহলে আমরা জানি উত্তোলন রেওয়া মিলের ডেবিট দিকে বসে, তাহলে আমরা এখন লিখবো উত্তোলন 25,000 টাকা ডেবিট দিকে। এরপরে সমন্বিত ক্রয় 60,000 টাকা। তাহলে সমন্বিত ক্রয়, যদিও সমন্বিত বলা আছে কিন্তু কি লাস্টে কি লেখা, ক্রয়। তাহলে এটা হচ্ছে মানে ক্রয়, ক্রয় আমাদের জন্য কি, ক্রয় আমাদের জন্য ব্যয় না। তাহলে আমরা লিখি যে 3 সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, তাহলে আমরা এটা ডেবিট দিকে লিখবো 60,000 টাকা। এরপরে হলো ব্যাংক জমাতিরিক্ত 5,500 টাকা। তাহলে ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকের জমার অতিরিক্ত বুঝাইছে। তাহলে ব্যাংকের থেকে যতটুকু জমা ছিল তার অতিরিক্ত হচ্ছে আমরা নিয়েছি, তাহলে এটা আমার জন্য দায়। তাহলে ব্যাংক জমাতিরিক্ত আমার জন্য কি হবে, দায় হবে, আর দায় যাবে ক্রেডিট দিকে। ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে 5,500 ক্রেডিট দিকে। এরপরে হচ্ছে অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা আমার জন্য আয়, কিন্তু এখানে আমরা কি অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের জন্য দায়। কোনো আয়ের আগে যদি অগ্রিম কথাটা লেখা থাকে তখন ওটা আমার জন্য কি হয়ে যায়, দায় হয়ে যায়। যেমন ধরো শিক্ষানবিশ সালামি, এটা হচ্ছে আমাদের জন্য আয়, কিন্তু যদি এই শিক্ষানবিশ সালামির আগে আমরা যদি দিয়ে দেই হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ সালামি, তো তখন ওটা আমার জন্য কি হয়ে যাবে, দায় হয়ে যাবে। যে কোনো আয়ের আগে যদি অগ্রিম কথাটা লেখা থাকে, শর্টকাট ভাবে তোমরা এটা মনে রাখবো যে এটা আমাদের জন্য চলতি দায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো অগ্রিম
সুদ প্রাপ্তি, অগ্রিম বিনিয়োগের সুদ প্রাপ্তি, যেহেতু এটা আমাদের জন্য দায়, এটা যাবে হচ্ছে ক্রেডিট দিকে। এরপরে বরাদ্দকৃত বার্তা, বরাদ্দকৃত বার্তা মানে হচ্ছে ছাড়, আমরা আমি পণ্যটার উপরে যতটুকু ছাড় দিব ওটা আমি আগে থেকে বরাদ্দ করে রেখেছি, তাহলে এটা হচ্ছে আমার জন্য কি হবে, ব্যয় হবে। তাহলে বরাদ্দকৃত বার্তা হবে ব্যয়, আর ব্যয় যাবে কোন দিকে, ব্যয় যাবে ডেবিট দিকে। তাহলে বরাদ্দকৃত বার্তা 11,500 ডেবিট দিকে। এরপরে বলা আছে রপ্তানি শুল্ক 8,000 টাকা। তাহলে পণ্য যখন আমি বাইরে বিদেশে রপ্তানি করব, তখন রপ্তানি করার জন্য ওই পণ্যের উপরে আমার সরকারকে একটা কর দিতে হবে বা শুল্ক দিতে হবে, এটাই হচ্ছে রপ্তানি শুল্ক। তাহলে রপ্তানি শুল্ক তাহলে আমাদের জন্য কি হবে, রপ্তানি শুল্ক আমাদের জন্য ব্যয় হবে। ব্যয় কি, তার মানে শুল্ক যেহেতু, রপ্তানি শুল্ক যেহেতু আমার জন্য ব্যয়, তাহলে এটা যাবে কোন দিকে, ডেবিট দিকে। রপ্তানি শুল্ক 8,000 টাকা। এরপরে পাওনাদার, পাওনাদার তো এটা তোমরা সবাই জানো, পাওনাদার হচ্ছে দায়, আর দায় যাবে হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে আমরা লিখি পাওনাদার, পাওনাদার আছে হলো 5,000 টাকা ক্রেডিট দিকে। এরপরে 9 অগ্রিম বেতন, অগ্রিম বেতন মানে হচ্ছে আমি অগ্রিম বেতন দিয়ে রাখছি। তাহলে অগ্রিম বেতন যেহেতু দিয়ে রাখছি, তো এটা আমার জন্য কি হবে, সম্পদ হবে। আর আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে কোনো খরচের আগে যদি অগ্রিম লেখা থাকে, তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। তাহলে অগ্রিম বেতন আমার জন্য সম্পদ, তাই এটা ডেবিটের ঘরে। এরপরে হচ্ছে মজুদ পণ্য 30, 6, 16। তাহলে এইটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য। আর যেহেতু আমার অঙ্কের মধ্যে এই যে সমন্বিত ক্রয় আছে, তার মানে এইবার আমার এই অঙ্কের মধ্যে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্যটা লিখে নিব, মজুদ পণ্য 30, 6, 16, 30, 6, 16, 30,000 টাকা। আর সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। যেহেতু সমাপনী মজুদ পণ্যটা আমাদের জন্য চলতি সম্পদ, তাই এটা আমাদের ডেবিট দিকে যাবে। এরপরে আছে প্রদেয় বিল 16,000 টাকা। প্রদেয় বিল, তাহলে আমি বলেছিলাম যে কোনো কিছুর আগে যদি প্রদেয় কথাটা লেখা থাকে, তাহলে এটা আমার জন্য দায় হবে। তাহলে প্রদেয় হচ্ছে দায়, তাহলে আমরা লিখলাম প্রদেয় বিল 16,000 ক্রেডিট দিকে। এরপরে আছে দেনাদার 28,000 টাকা। দেনাদার হচ্ছে আমি টাকা পাবো, তাহলে দেনাদার আমার জন্য চলতি সম্পদ, তাহলে দেনাদার যাবে হলো ডেবিট দিকে, যেহেতু এটা আমার জন্য সম্পদ। দেনাদার 28,000 টাকা। এরপরে মজুদ পণ্য 1, 7, 15। তাহলে মজুদ পণ্য 1, 7, 15 এটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে যেহেতু আমাদের অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় আছে, তাহলে এইবার প্রারম্ভিক মজুদ পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটা বাদ। এরপরে প্রদত্ত ঋণ 35,000 টাকা। তাহলে প্রদত্ত ঋণ, যে ঋণটা আমি দিয়েছি, ভবিষ্যতে এখান থেকে আমি এই টাকাটা ফেরত পাবো, প্লাস এখান থেকে আমি সুদও পাবো, তো এটা আমার জন্য এক প্রকারের বিনিয়োগ, তাহলে এটা আমার ডেবিট দিকে যাবে। তাহলে প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ হলো 35,000 টাকা। তাহলে আমরা লিখলাম 35,000 টাকা ডেবিট দিকে, কারণ এটা আমাদের জন্য এক প্রকারের বিনিয়োগ, যেটা আমাদের সম্পদ হিসেবে ধরা হবে। এরপরে প্রাপ্য উপভাড়া আছে 7,500 টাকা। তাহলে প্রাপ্য উপভাড়া, আগে আমরা জানি যে উপভাড়াটা আসলে কি। উপভাড়া হচ্ছে, মনে করো যে তুমি একটা বাসায় ভাড়া থাকো, তো তুমি একটা বাসায় ভাড়া থাকো, এখন ওই বাসায় 3টা রুম আছে, মানে তুমি একটা ফ্ল্যাট নিয়ে থাকো, তো ওই ফ্ল্যাটে 3টা রুম আছে। তাহলে তোমার হচ্ছে 2টা রুমের প্রয়োজন, একটা রুমের প্রয়োজন নাই। তাহলে তুমি কি করেছো, তাহলে ওই ফ্ল্যাটের ওই একটা রুম আবার আরেকজনকে ভাড়া দিছো, মানে তুমি নিজেই ভাড়া থাকো, তো ওই ভাড়ার ফ্ল্যাটে তুমি আবার আরেকজনকে ওই একটা রুম কি করছো, ভাড়া দিছো। তো এই যে তুমি যাকে ভাড়া দিছো,
এটা উনি যে তোমাকে ভাড়াটা দিবে এটা হচ্ছে উপভাড়া, মানে ভাড়াকৃত সম্পদের উপর আবার ভাড়া দেওয়া, এটাই হচ্ছে উপভাড়া। সহজ কথা বলতে গেলে তুমি একজনের বাসায় ভাড়া থাকো, তুমি তার বাসায় দুইটা রুম তোমার প্রয়োজন, একটা রুম তোমার প্রয়োজন না, তো তুমি কি করেছো, তুমি হচ্ছে ওই রুমটা আবার অন্যজনকে ভাড়া দিয়ে দিচ্ছ। তো উনি যে যে তোমার ওই রুমটা ভাড়া নিচ্ছে সে তোমাকে যে ভাড়াটা দিবে এটা হচ্ছে তোমার জন্য উপভাড়া, ঠিক আছে। তো এটা আমার জন্য এক প্রকারের আয়। আর এই আয়টা আয়টা কি আছে, প্রাপ্য আছে। প্রাপ্য মানে হচ্ছে আমি টাকাটা পাবো, উপহারটা এখনো পাই নাই, আমি হচ্ছে পাবো। তাহলে আমি বলেছি যে কোনো কিছুর আগে যদি প্রাপ্য কথা লেখা থাকে তাহলে এটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। তাহলে প্রাপ্য উপহারা যেহেতু আমার জন্য সম্পদ, তো এটা আমার যাবে ডেবিট দিকে। প্রাপ্য উপহারা, প্রাপ্য উপহারা 7,500 ডেবিট দিকে লিখলাম। এরপরে আছে হলো বিক্রয়, এটা তো নর্মালি তোমরা সবাই জানো, বিক্রয় হচ্ছে আয়। তাহলে আমরা লিখলাম বিক্রয়। বিক্রয় 80,000 টাকা আয় মানে ক্রেডিট দিকে। তাহলে এবার আমরা আর কিছু নাই, এবার আমরা দুই পাশ যোগ করে দিব। তাহলে আগে হচ্ছে আমরা ক্রেডিট পাশটা যোগ করি। তাহলে ক্রেডিট পাশটা যোগ করলে হচ্ছে হবে হলো 1,00,000 তো 16,000 80,000। আচ্ছা, এটা যোগ করলে হয় হচ্ছে 2,09,000। এবার দেখবো আমাদের এই পাশেও কি 2,09,000 আসে নাকি আবার অনিশ্চিত হিসাব আসে। তাহলে আমরা এই পাশে যোগ করি 25,000, 8,000, 11,500, 8,000, 9,000, 30,000, 25,000, 17,000। তাহলে হচ্ছে 2,09,000। তাহলে এই পাশেও আমাদের আসলো কি 2,09,000। তার মানে আমাদের অ্যান্সার মিলে গেছে, আমরা জেড টেনে দিব। আর যদি না মিলতো তাহলে আমাদের অনিশ্চিত হিসাব আসতো। তাহলে আমার মূল উদ্দেশ্য এই রেওয়ামিলটা করানোর উদ্দেশ্য ছিল যে রেওয়াম যখন আমার সমন্বিত ক্রয় থাকবে আমার অঙ্কের মধ্যে, তখন এই সমাপনী মজুত পণ্যটা আসবে, প্রারম্ভিক মজুত পণ্যটা আসবে না। এটাই হচ্ছে মেইন কথা ছিল। তাহলে আশা করি তোমরা রেওয়ামিলটা কিভাবে করতে হবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখবো যে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, সেই টপিকটি শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।